মাননীয় প্রধানমন্ত্রী, ভয়েস অফ আমেরিকাকে এই সাক্ষাৎকার দিতে আপনি সম্মতি প্রকাশ করার জন্য আপনাকে প্রথমেই সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই পর্বে 2009 সালের জানুয়ারি থেকে এক নাগাড়ে প্রায় 7.5 বছর দেশের নেতৃত্ব দিচ্ছেন। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই সময়ে আপনার প্রধান সাফল্যগুলোকে আপনি কিভাবে দেখেন। আমি ভয়েস অব আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং সবসময় আমি আসলে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলি, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আপনার প্রশ্ন উত্তরে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে লক্ষ্যটা, যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি এক নাগাড়ে 7.5 বছর এবারে যেমন ক্ষমতায় আছি, এছাড়াও 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। কাজে সবসময় আমাদের একটাই প্রচেষ্টা ছিল যে কিভাবে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব, গৃহহারা মানুষকে ঘর দেব, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক চাহিদাগুলি, এগুলি পূরণ করা, যেটা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করতে চেয়েছিলেন এবং যে কারণে তিনি এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যে বাংলাদেশের মানুষ যেন একটু উন্নত জীবন পায়। তা আমি এইটুকু অন্তত দাবি করতে পারি যে আমাদের এই 7.5 বছরের মধ্যে আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথা পিছু আয় 1466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। আমাদের বাজেট আমরা বৃদ্ধি করেছি, প্রায় 3,40,605 কোটি টাকার বাজেট আমরা ঘোষণা দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটা সর্ববৃহৎ বাজেট এবং বিশাল কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি। মানুষের চিকিৎসা সেবা আমরা জনগণের দৌড় করে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি এবং বিনা পয়সায় আমরা প্রায় 30 প্রকার ঔষধ দিচ্ছি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে। সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রায় 16,000 এই স্বাস্থ্য কেন্দ্র জনগণকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। সেই সাথে সাথে বিশেষায়িত হাসপাতাল আমরা করেছি, মেডিকেল কলেজ আমরা প্রথমবারে একটা করেছিলাম, এরপরে আরো দুটো, এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় 96 সালে একটা করেছিলাম, এবারে এসে আরো দুটো করেছি এবং মেডিকেল কলেজ করে দিচ্ছি। প্রায় প্রতি জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয় তার ব্যবস্থা করছি। বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা ছেলে মেয়েদেরকে বৃত্তি দিচ্ছি এবং এখন আমরা উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়ে যাচ্ছি। কাজে আমি সাফল্যের ইতিহাস তুলে ধরতে গেলে তো এত ব্যাপক, এত অল্প সময় বলে শেষ করা যাবে না। তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষের ভিতরে একটা আস্থা, বিশ্বাস ফিরে এসেছে এবং মানুষের যে আর্থিক চরম দৈন্যতা ছিল সেটা এখন অনেকটা কেটে যাচ্ছে, কারণ 5 কোটি মানুষ কিন্তু এখন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। কাজে সেভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের যে পরিকল্পনা আমাদের ছিল, আমরা কিন্তু তা আল্লাহর রহমতে বাস্তবায়ন করে যাচ্ছি এবং মানুষ এখন অন্তত খেয়ে পড়ে যথেষ্ট সুখে আছে। আর এখনো যারা হতদরিদ্র বা দারিদ্র সীমা নিচে বা যারা একটু কষ্ট আছে, তাদেরকে কষ্ট দূর করার জন্য আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। যেমন ইতিমধ্যে 10 টাকায় একজন মানুষ যেন 30 কেজি করে চাল কিনতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রায় 50 লক্ষ মানুষ এই সুযোগটা পাবে, 50 লক্ষ মানুষকে আমরা সেই সুযোগটা করে দিচ্ছি। এভাবে আমরা বলতে পারি যে আমাদের অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে যাচ্ছে। আমাদের সমস্যা ছিল যে সময় আমরা সরকার গঠন করি তখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। এই মন্দা অবস্থায় কিন্তু আমাদের কাজ করতে হয়। সেখানে আমরা আমাদের প্রবৃদ্ধি প্রায় 5 বছর আমরা 6 ভাগের উপরে ধরে রেখেছি, এবারে আমরা 7 ভাগে চলে এসেছি। এই যে 7 ভাগের উপরে আমরা যে প্রবৃদ্ধি নিয়ে আসতে পারলাম, পাশাপাশি মূল্যস্ফীতি, আমি যখন সরকার গঠন করি তখন মূল্যস্ফীতি ডাবল ডিজিট ছিল, 11 থেকে 13-র মধ্যে ওঠানামা করছিল। আজকে মূল্যস্ফীতি কিন্তু 5.34 ভাগে আমরা নামিয়ে এনেছি। কাজে মূল্যস্ফীতি কম, প্রবৃদ্ধি বেশি, মানুষ এর সুফলটা সাধারণ মানুষ পাচ্ছে, গ্রামের মানুষ পাচ্ছে। গ্রামের অর্থনীতি যথেষ্ট চাঙ্গা। আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচনের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প,
যথেষ্ট মানুষকে সহযোগিতা করছে, কাজে সেভাবে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিরাট একটা সাফল্য আমরা অর্জন করেছি। এই যে বিপুল সাফল্য আর্থসামাজিক ক্ষেত্রে, বিশেষ করে মানব উন্নয়নের ক্ষেত্রে আপনার সরকারের অত্যন্ত তুলনাহীন বলবো সাফল্য, এই সাফল্যের পেছনে কি রহস্য কাজ করেছে? এতদিন হয়নি, এখন কেন হচ্ছে? কেন হচ্ছে, এখানে আমি একটি কথা আপনাদের মনে করাতে চাই যে আমরা জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এবং মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে দল একটা দেশের জন্য, জাতির জন্য ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে, আন্দোলন করে, বিপ্লব করে এবং যুদ্ধ করে বিজয় এনে দেয়, সেই দল যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু দেশের উন্নতি হয়। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে বা অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে, যেমন কথায় বার্তা নাই, সংবিধান লঙ্ঘন করে একদিন রাত্রে হঠাৎ ক্ষমতা দখল করে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমি রাষ্ট্রপতি হলাম এবং ক্ষমতা নিলাম, তারা তো দেশের উন্নয়ন করতে আসে না, বরং তারা তো দেশের ক্ষতি করতে আসে এবং সেই ক্ষতিটাই ৭৫-এ ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেই ক্ষতিটাই করে গেছে, যে জন্য দেশের উন্নতিটা হয়নি। উন্নতি হচ্ছে তখনই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কারণ আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে, ত্যাগ করেছে এবং এই দেশকে স্বাধীন করেছে। কাজে আমরা যেটা করি আমাদের একটা অন্তরের টান থেকে আমরা কাজ করি, এখানে আর কোনো ম্যাজিক না। ম্যাজিক একটাই হচ্ছে, আমরা জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা এনেছি, জনগণের কল্যাণ করাটাই হচ্ছে আমরা মনে করি আমাদের কর্তব্য। আর তাছাড়া আরেকটা বিষয় হলো, একটা রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলের একটা অর্থনৈতিক নীতিমালা থাকবে, পরিকল্পনা থাকবে যে আমি ক্ষমতা গেলে কি কি করব। এই প্রস্তুতিটা আওয়ামী লীগের ছিল। আমরা কিন্তু এই প্রস্তুতিটা দীর্ঘদিন সারা দেশ ব্যাপী সফর করেছি, ঘুরেছি, মানুষের অসুবিধাগুলি আমরা জানি। তাছাড়া বঙ্গবন্ধু তো আমাদের সব পথই দেখে দিয়ে গেছেন, কাজী মানে তার কাছ থেকে শিখে শুনে অনেক কিছু শিখেছি। সেখান থেকেই আমরা আমাদের যে পরিকল্পনা কি হবে এটা আগে থেকে আমাদের তৈরি করা আছে বলেই আমরা কিন্তু এটা বাস্তবায়ন করতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা যেমন প্রথমবার এসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিলাম, বাস্তবায়ন করলাম। আমাদের দ্বিতীয় দফা এসে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি, সেটা বাস্তবায়ন করে এখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এর সাথে প্রেক্ষিত পরিকল্পনা অর্থাৎ 10 বছর মেয়াদী, এই 10 বছর আমরা কি করব, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে সে পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। তো এই যে আমরা সুষ্ঠুভাবে পরিকল্পনা নিয়ে যে এগোচ্ছি এবং আন্তরিকতার সাথে কাজ করছি, এবং প্রত্যেকে আমি বলবো যে আমার সাথে যারা কাজ করছেন সকলেই তারা নিজেদের না, দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে বলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আপনাকে? অনেক অনেক রকম চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেটা একটা চ্যালেঞ্জ। আভ্যন্তরীণ যারা এই যে উড়ে এসে ক্ষমতা জুড়ে বসেছিল বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপর দল গঠন করে রেখে গেছে, তারা তো ক্ষমতার লোভটা ছাড়তে পারে না। তাদের যে হত্যাযজ্ঞ চালানো, মানুষ পোড়ানো, অগ্নি সন্ত্রাস, মানুষের ক্ষতি করা, নানা নির্বাচন যাতে না হয় তার জন্য বাধা দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড করে সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করে। খুনিদের তারা মদত দেয় এবং জঙ্গিবাদ, সন্ত্রাসকে তারা উস্কে দেয়। কাজে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। তবে আমি সবসময় মনে করি জনগণই শক্তি, যেহেতু জনসমর্থন আমাদের আছে এবং আমি জনগণকে যখনই যেটা আহ্বান করেছি তারা অপূর্ব সাড়া দিয়েছেন, সেই জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। আর জনগণের এই আস্থা বিশ্বাসটা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। একটা বড় চ্যালেঞ্জ এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী, যেটা আপনি কালকে জাতিসংঘের সাধারণ পরিষদে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। তো এই সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে আপনার সরকারের কি ধরনের পরিকল্পনা আছে? বিশেষ করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার একটা প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা চলে, তো এই বিষয়ে কি একটু আলোকপাত করবেন? আমরা যেটা করতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছি। যেমন অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম,
আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমাদের মানে ব্যবসায়ী মহল থেকে শুরু করে জনপ্রতিনিধি, সর্বস্তর জনপ্রতিনিধি, সকল শ্রেণীর মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছি যে প্রত্যেকে এখন ওই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নিচ্ছে। এবং এই যে জনগণের সম্পৃক্ততা, এটি হচ্ছে মূল শক্তি, এবং সেভাবে আমরা এটা করে যাচ্ছি। আর অন্যান্য দেশ, তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হচ্ছে, যেমন টেকনিক্যাল সাপোর্ট গুলি নেওয়া, ট্রেনিং এর ব্যবস্থা করা ইত্যাদি, সে বিষয়টা। কিন্তু যতই যা হোক না কেন, আমি মনে করি আমাদের যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারা যেমন তৎপর, সাথে সাথে দেশবাসী এখন সচেতন, তারাই খবর দিচ্ছে, তারাই প্রতিরোধ গড়ে তুলছে। কাজে তাদেরকে সম্পৃক্ত করে একেবারে তৃণমূল পর্যায় থেকে নিয়ে সর্বস্তরে আমরা তাদেরকে সম্পৃক্ত করে কিন্তু এটা মোকাবেলা করে যাচ্ছে। এবং আপনি দেখেন, বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে যে এই যে 1 জুলাই যে ঘটনাটা ঘটলো, মাত্র 10 ঘন্টার মধ্যে আমরা জিম্মি উদ্ধার করেছি এবং এই সন্ত্রাসীদেরকে আমরা একদম মানে নির্মূল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। এটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশ এত দ্রুত পায়নি যেটা আমরা করতে পেরেছি। আমি মনে করি যে কোনো চ্যালেঞ্জ আসলে তা আমরা মোকাবেলা করতে পারি, এটা হচ্ছে বাস্তব। একটা কথা উঠে শেষে একটা প্রশ্ন করতে চাইছি যে কেউ কেউ বলেন যে অর্থনৈতিক উন্নয়ন যে মাত্রায় হয়েছে, রাজনৈতিক স্পেসটা, জায়গাটা অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে বিরোধী দলের পক্ষ থেকে। বিশেষ করে বিরোধী দল বলতে কি বোঝান? অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা, তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি, এসেছে লুটপাট করতে, দুর্নীতি করতে, সন্ত্রাস করতে, জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য গড়তে। আর তাই করে গেছে, দেশের ভাগ্য করেনি। কাজে তাদের স্পেসটা কোথায় দেবো? দুর্নীতি করার স্পেস না সন্ত্রাসকে উস্কে দেওয়ার স্পেস? কথা হচ্ছে, একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তো সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কাজে তাদেরকে এখন মানুষ পোড়ানোর সুযোগ করে দিতে হবে? আমার সেটাই প্রশ্ন। বাংলাদেশে আপনারা জানেন যে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি। আমাদের সময় আমরা, এখন প্রাইভেট যথেষ্ট টেলিভিশন রয়েছে এবং যার যত ইচ্ছা কথা বলতে পারে, যার যত ইচ্ছা করতে পারে। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না বা এই করতে দেওয়া হয় না? আসলে তাদের সেইভাবে রাজনীতি করার কোনো আগ্রহ নেই। লুটপাট করার আগ্রহ আছে, দুর্নীতি করার আগ্রহ আছে, সেই সুযোগটা পাচ্ছে না বলেই চিৎকার করছে। নইলে কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। কিন্তু এটা তো ঠিক, এই যে মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে যে হত্যা করেছে তারা, এবং এর সঙ্গে যে বিএনপি জামাতের সম্পৃক্ততা, এবং আপনারা জানেন যে খালেদা যে মানে 92 দিন একটা অফিসে নিজে বসে থেকে হুকুম দিয়ে দিয়ে মানুষ খুন করেছে। তো এর বিচার কি হবে না? যারা আপনজন হারিয়েছে তারা কি বিচার পাবে না? তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। যারা এখনো পোড়া ঘা নিয়ে কষ্ট করে পঙ্গু হয়ে জীবনযাপন করছে, তারা কি বিচার পাবে না? তাদের তো বিচার করতে হবে। আর তারা মানুষ পোড়াবে আর সেটা বিচার করা যাবে না, বিচার করতে গেলে সেটা রাজনৈতিকভাবে তার উপর রং চড়াবে, এটা তো কখনো গ্রহণযোগ্য না। যে যা অন্যায় করবে তার বিচার হবেই। আর রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। কাজে এটা কখনো বলবো না। আপনার সরকারের একটা বিরাট সাফল্য হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করা, সেজন্য অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন। অবশ্যই এটা আমাদের দায়িত্ব ছিল, জাতীয় দায়িত্ব, জাতির কাছে এটা আমাদের ওয়াদাবদ্ধ ছিলাম। কারণ জাতির পিতা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিচার শুরু করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতা এসে সেই বিচার বন্ধ করে সমস্ত অপরাধীদেরকে সে মুক্ত করে দেয় এবং সমস্ত বিচার বন্ধ করে দেয়। 11,000 সাজাপ্রাপ্ত ছিল, 22,000 মামলা হয়েছিল, জিয়াউর রহমান এসে সব বন্ধ করে দিয়েছিল। আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ ছিলাম, আবার আমরা সরকারে এসে সেই বিচার করেছে। কত দুর্ভাগ্য, আপনারা একবার চিন্তা করে দেখেন, যে বিরোধী দলের কথা আপনি একটু আগে বললেন তারা স্পেস চায়, তারা তো এই সমস্ত যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল। আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা এদের হাতে তুলে দিয়েছিল। কাজে এই যে যুদ্ধাপরাধীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তাদেরও তো বিচার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ। আপনাকে